আজকে আমার বিয়ের দ্বিতীয় দিন আর আজকেই জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজেই আমাকে কথাটা বললেন। বিয়েটা আব্বু আম্মুর পছন্দেই করেছি। ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দও করেছিল। সবাই বলে মা বাবার পছন্দের বিয়েতে নাকি সুখ শান্তি হয়। 2 দিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষদের মাঝে এসেছি। কিছুই খারাপ লাগেনি, সবাই ভালো, বিশেষ করে আমার স্বামী। যদিও মাত্র 2 দিনে একজন মানুষকে চেনা যায় না ভালো মতো, তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বুঝতে পারি উনি বেশ ভালো মনের মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু, চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশিই হবে। আমি যেন মানিয়ে নিয়ে চলি। ভেবেছিলাম এমন কিছুই দেখব এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদমই ভিন্ন। ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি। 2 দিনে আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি। কেমন যেন একটা ঘোর কাজ করছে। এসব বিশ্বাস করতে ইচ্ছা করছে না আমার একদমই। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখন পর্যন্ত আমাকে স্পর্শই করেননি। আমার পুরোপুরি মনে আছে, ফুলসজ্জার সময়ে আমার ঘোমটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন, আপনি আমার বন্ধু হবেন। আমি তখন কিছুই বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুইজন মানুষ দুইজনকে জানা খুব বেশি প্রয়োজন, এবং একজন মানুষকে চেনার জন্য, বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই। সেই রাতে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই। আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সব সময়। এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো। মাকে কি যে বলবো তাই বুঝে পাচ্ছি না। এমন সময়, রুহি, এই রুহি, কোথায় তুমি? আমার শাশুড়ি আম্মা কল দিয়েছেন আমাকে, আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ? এই নাও, কথা বলো। দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাদ এনে দিয়েছে এখন। উনি আমার স্বামী। ইরাদ ফোনটা দেওয়ার পরে মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতে কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসব জানার জন্য। কি থেকে কি বললাম ঠিক বুঝতেই পারলাম না নিজেই, কারণ আমার মাথায় সব কিছু রেখে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলেকে নিয়ে? একটু সময় করে মায়ের সাথে ঠিকমতো কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম। এসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে যেয়ে পুরো কথাটা জানা লাগবে। মায়ের কাছে যেই যাব অমনি পেছন থেকে ইরাদ আমার হাত ধরল। হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ। কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালেই। সে আমার দিকে তাকিয়ে হাসছে দেখে কে বলবে যে এই লোকের অন্য কোনো নারীদের প্রতি বাজে আসক্তি থাকতে পারে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। আসল কথা হলো, তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেই দিনই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের এই 2 দিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। তাই তার দিকে তাকিয়ে যেমন একটা মায়া কাজ করছে, তেমনি বুকের ভেতর একটা ব্যথাও কাজ করছে। যে মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভাঙল আমার ইরাদের কথাতে। ইরাদ বলল, কোথায় যাচ্ছ রুহি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রুহি বলল, মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথে ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম, আমি একটু কথা বলে তারপর আসছি, কেমন? রুহি, দাঁড়াও। জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি। বিয়ের 2 দিন হয়ে গেল, তাই ভাবছি আজ বলে দেই। আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে? আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে, এই পরিবারের তো সবাই জয়েন্ট ফ্যামিলি। আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকব। কিন্তু আলাদা কেন থাকবো? ও মা, এ কি, এই কালের মেয়ে হয়ে তুমি এই কথা কেমন করে বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চায়। শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা, মেয়েদের এটা ধারণা। কিন্তু আমি মোটেও এরকম ভাবি না। আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে, আর আপনার পরিবারের সবাই অনেক ভালো।
আমার তাদের সবাইকেই ভালো লাগে, এজন্য আমি তাদের সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু তারপরেও আমাদের আলাদা থাকতেই হবে, এটাই ফাইনাল। তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না, আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে আমি এখন মায়ের কাছে যাই, তার সাথে একটু কথা আছে, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো, আমারও বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। কিন্তু মনে মনে আমি ভাবছি, ইরাদ আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞেস করতে পারবো না তার সামনে কোনো কিছু। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে, কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথা জানবো কী করে? আমি বুঝতেই পারছি না। মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন, বাবা নেই ঘরে। মা আসতে পারি? রুহি বলল। রুহি ভিতরে আসো মা, শাশুড়ি মা বললেন। মা, বাবা কোথায়? উনি একটু বাইরে গিয়েছেন মা। আমি 2 দিন ধরে একটা জিনিস বেশ লক্ষ্য করেছি, ইরাদ তার মায়ের সাথে তেমন একটা কথা বলে না, আর মাও তার সাথে তেমন একটা কথা বলেন না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা, আর ইরাদ খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন। ইরাদরা হলো 3 ভাই বোন। ইরাদই তার পরিবারের বড় ছেলে। বড় বোন ডক্টর ইনা এবং ছোটটা 7-এ পড়ে, নাম তুলি। বড় ছেলে হিসেবে ইরাদকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে। কিন্তু ইরাদ কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে, এবং ইরাদ এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি। আমি দেখেছি, যতবারই মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবারই কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাদ আমায় দূরে নিয়ে যায়, অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা, নাকি ইরাদ সত্যিটা আমায় জানতে দিবে না, নাকি এটা লুকানোর জন্য ইরাদ এমন করে? আমি আসলে কিছুই বুঝতে পারছি না, তবে সত্যিটা আমার বের করতেই হবে। আমি এজন্যই ইরাদকে বললাম, বাবা তো বাইরে আছেন, আপনি ঘরে যেয়ে বসুন। বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দিব বাবার সঙ্গে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? জি ঠিক আছে। ইরাদ যাওয়ার পরে আমি মাকে বললাম, মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে বৌমা। ইরাদের চরিত্র খারাপ, ওর মদের নেশা আছে, এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে। কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম, তাই ওর বাবা চাননি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানাতে। কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কী রকম সেটা জানার, তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাদ অন্য দিক দিয়ে খারাপ না, সব দিক দিয়েই ঠিক আছে, সবার সাথে ভালোভাবে মেলামেশা করে। এখন সে তোমায় ভালোবাসে, হয়তোবা তার চরিত্রটা ঠিক হয়ে যাবে, এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছুই হবে না। কারণ সবাই এটা জানে, আর জেনেও সবাই না জানার মতো ভান করে, সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে ঠিক 2 বাড়ি পড়ে একটা মেয়ে থাকে মায়া নামের। সেই মেয়েটার সঙ্গে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক, হয়তো ইরাদের একটা বাচ্চাও আছে। যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয়নি, এবং মায়াও স্বীকৃতি চায়নি। কারণটা আমরা জানি না। জিজ্ঞাসাও করেছিলাম মায়াকে বিয়ে করবে কিনা, সে না বলে দিয়েছিল। তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে? তবে আমি একটা কথাই বলবো, পুরুষ মানুষ একটু এমনই হয়। আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না, যদিও তুমি দেখতে অনেক সুন্দরী। কিন্তু তারপরেও আমাদের ইরাদের মতো বর এবং এই ধরনের উচ্চবংশীয় ও ধর্নাঢ্য পরিবার খুব কম আছে, আর এজন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি। তাই আমি কিছুই জানাইনি। আচ্ছা বৌমা, তুমি এখন আসতে পারো। আর এই ব্যাপারটা তেমন কোনো সমস্যা করবে না আমি আশা করি। তুমি এদিকে তেমন গুরুত্বও দিও না, পুরুষ মানুষ ঘুরে ফিরে তো বউয়ের কাছেই আসবে, তাই না? মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা চলছে না আমার। খুবই কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শুধুই মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি। আমি তো জীবনে বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমার চাওয়াতে এর থেকে বেশি কিছু ছিল না। তাহলে কি ইরাদ
চরিত্রহীন একজন লোক। আমি এর সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো? এসব ভাবতে ভাবতেই পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরল তাকে। মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ইরাদ যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনোদিনও কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি। এই ভয়ে তো আমি তার ছবিটাও দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মিলি আপা আমাকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে বোঝাবে, তা নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকেই তো একটু ভীতু টাইপের ছিলাম, অল্পতেই ঘাবড়ে যেতাম। আর প্রথম ছেলে পক্ষ আমায় দেখতে আসবে, কি যে করব বুঝতেই পারছিলাম না। মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেবার জন্য, আর ছেলেদেরও অনেক আগ্রহ। সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলি আপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন। গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনোই, টুকটাক সাজতে পারতাম। এজন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলি আপা নিজেই নিয়েছিলেন। ইরাদরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন সুন্দর মতো যেন কথা বলি আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন। চায়ের ট্রে দেওয়া হলো হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনেই আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দিই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন। হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়েটা ভাঙল। আমিও তাই ভাবছিলাম। কিন্তু ইনা আপু আর বাবা, মানে ইরাদের আব্বু, হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম। এর আগে খুবই লজ্জা লাগছিল তাকাতে। তখনই দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একদম সুদর্শন যুবক বসে মুচকি হাসছেন। ইনিই হচ্ছেন ইরাদ, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাদকে আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না তখন। কিন্তু আশেপাশে এত মানুষ ছিল, যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে। এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন আর বললেন, তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস, তাই না? ইটস ওকে, ইজি হও। ইরাদের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন, আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, আমরা সবাই রাজি। আম্মু আমাকে ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমি হ্যাঁ বললাম। ব্যাস, বাসায় সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো। সবাই অনেক বেশি খুশি। সেই দিনই বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল যে 3 মাস পরে আমাদের বিয়ে হবে, এবং ঠিক 15 দিন পরে আমাদের এনগেজমেন্ট হলো। এনগেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যেই মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন আমাদের বাসায়, সব কিছুই করেছেন। কিন্তু এর মাঝে শুধু এনগেজমেন্টের দিনই ইরাদের সাথে দেখা হয়েছে আমার। তার নাকি খুব কাজ ছিল, কি নাকি গোছানোর বাকি ছিল, এজন্য সে সময় করে উঠতে পারছিলেন না, এবং বিয়ের আগেই তার এগুলো করার কথা ছিল। সবশেষে বিয়ের 5 দিন আগে ইরাদ আমাকে ফোন করলো। মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখে কলিজাটা কেমন যেন ধুকপুক করতে শুরু করলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ইরাদ সালামের জবাব নিয়েই সরি বললেন তার ব্যস্ততার জন্যে। জিজ্ঞেস করলেন সব কিছু আমার পছন্দ মতো হয়েছে কিনা, কোনো কিছুর কমতি আছে কিনা। সকল প্রশ্নের উত্তর আমি হ্যাঁ না এইরকম উত্তর দিলাম। আর কেমন যেন লাগছিল আমার কাছে। কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি। খুব ভালো লেগেছিল যে মানুষটা যেই রকম সুন্দর তার মনটাও ঠিক তেমনি সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো। বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতে ইরাদ আমার খুব কাছের আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে ইরাদকে ডাক দিলাম, দুইজনে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাদ আবার ঘুমিয়ে পড়ল আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি তখন ঘটল যখন পুরো 1 ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টা শাড়ি পরেছি। দেখি আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছি, আর ইরাদ পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞাসা করলাম,
হাসছো কেন? ইরাদ বলল, তুমি ঠিকমতো শাড়ি পরতে পেরেছো কি? আমি বললাম, হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি। ইরাদ তখন আরও হাসতে শুরু করলো এবং বলল, আগে কখনো নিজ হাতে শাড়ি পরনি তাই না? আমি বললাম, সবসময় মিলে আপা আমায় রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে। আজকে তো শাড়ি পরা লাগবে তাই নিজে নিজেই চেষ্টা করলাম। এর আগে কখনো নিজ হাতে শাড়ি পরিনি। ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইরার শাড়ি পরার সময় অনেক দিন আমার কাছে হেল্প নিয়েছে। ওর শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজেই এখন বুঝি শাড়ি কিভাবে পরতে হয় শিখে গিয়েছি। তুমি আমার কাছে আসো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল। ওর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন যেন অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, এত লজ্জা পাওয়ার কিছু নেই, সে তো আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করছিলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি এক নজর ইরাদকে দেখছিলাম আর ভাবছিলাম, কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম আমি। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশালী করেছেন যে এত সুন্দর এবং এত ভালো মনের একটা বউ পেয়েছি। শাড়ি পরানো শেষ করার পরে ইরাদ নিজের হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করেই কি করলাম। ইরাদ একজন পুরুষ মানুষ হয়ে ও আমাকে যতটা সুন্দর কালার কন্ট্রাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়া আছে। তারপর কি যে সুন্দর বিয়ের 2টা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানোর না। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পিছনে ফিরে দেখলাম মিলি আপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আব্বু আম্মু সবাই নাকি ড্রেসিং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আব্বু আম্মু এসেছেন এবং বাবা মার নাকি কি যেন কথা আছে তাদের সাথে। আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগতেছে না। ইরাদের বাচ্চা আছে, বাইরের সম্পর্ক আছে, এই ধরনের সত্যি নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবলাম বাসা থেকে আজকে আম্মু, আব্বু আর মিলি আপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারটা আলাপ করব। সব সত্যি কি না ইরাদকে আমার জিজ্ঞেস করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো, সবার গল্প গুজব হলো, এরপরে সবাই চলে গেলেন। রাত 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম। গিয়ে দেখলাম ইরাদ তার অফিসের কিছু কাজ করছেন। আমাদের ব্যাগ গোছানো শেষ। প্রশ্ন করলো ইরাদ। আমি বললাম, হ্যাঁ, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। ইরাদ বলল, কি বলবে বলো। তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়া নামের মেয়েটাকে তোমাকে এগুলো কে বলেছে? ইরাদ বলল, আমি সত্যিটা জানতে চাই, আমাকে প্লিজ বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটাকে? দেখো রুহি, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, মায়ার প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় আর কখনো অন্তত পক্ষে করবে না। যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ঘুম নেই চোখে। প্রায় আধা ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে। তার যে চিন্তামাখা মুখ ছিল তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেই ইচ্ছা করেনি আমার, এখনও করছে না, কিন্তু ওনার এইরকম আচরণ দেখে আর কিছু বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কারণই সে দেয়নি আমাকে। ঘড়ির কাঁটায় সময় বেজেই চলছে। 2টা বাজলো, 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে অজু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাক দিতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনও কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম।
যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, আচ্ছা বাবু এখন রাখি, নামাজ পড়তে হবে। আই লাভ ইউ এ লট, এবং একদম ভয় পাবে না, আমি সব সময় আছি তোমার পাশে। এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতো অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসেই নামাজে বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছুই এক নিমিষেই শেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ পাক, আমি কি দোষ করেছি? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন আপনি? আমার পরিবারের কি দোষ? প্রথমে মিলি আপা, আর এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন হতো না, নিজের পছন্দে বিয়ে করেছিলেন, বাবা মায়ের পছন্দসই ছেলেটাকেই তো বিয়ে করেছিলেন, কিন্তু তার কপালে সুখ সইল না। ওই লোকের আগে থেকে একটা বউ ছিল, এজন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে, কিন্তু একই দেখলাম, আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই সব কিছু সহ্য করে থাকার ক্ষমতা আমার নেই আল্লাহ পাক। এখন যদি বাড়ি ফিরে যাই, সবাই বাবা মাকে কত কথা শোনাবে যে 2 মেয়ের বিয়ে হলো আর একজনও সংসার করে থাকতে পারলো না। দোষটা কার ছিল সেটা দেখবে না, কিন্তু সমাজ সব সময় দোষ দেয় মেয়েদের। যেমন দিয়েছিল মিলি আপাকে, ঠিক এমনি অপবাদ দিবে আমাকে আর বাবা মাকে। সবার থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন যদি আমিও ঘরে ফিরে যাই, আমার জন্যও বাবা মাকে নানান ধরনের কথা শুনতে হবে। আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এইরকম লোকের সংসার কিভাবে করব? সে একজন ভণ্ড লোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশে কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো করে আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন এইরকম একজনকে আমি ভালোবাসছি? কেন তার সঙ্গে আমার বিয়ে হলো? আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আপনি নাকি যা করেন ভালোর জন্যই করেন। এখানে ভালো কি হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান। আমি আপনার সাহায্য চাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। নামাজ শেষ করতেই দেখলাম ইরাদ ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করেই মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছে? আমি বললাম হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে তোমার? তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ভালো। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদমই। সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাদ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছুই বললাম না। ব্যাগগুলো চেক করলাম সব ঠিকঠাকভাবে নিয়েছি কিনা। দেখলাম হ্যাঁ, সব কিছুই ঠিকঠাকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিলেন। তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ হলুদ একটা শাড়ি পরি। নতুন ঘরে, নতুন সংসারে প্রবেশ করার সময় হলুদ আর বেগুনি শাড়ি নাকি পরা ভালো। আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে। তারপর ফোনটা রেখে দিলাম আর মনে মনে হাসলাম, যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার, কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার মাঝ থেকে বিদায় নিলাম আমরা 2 জন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকানো হয়নি আমার। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ সুন্দর। এরকম একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি সারা জীবন। অন্য সময় হলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকম রোমান্টিক একটা আবহাওয়া এবং ভালোবাসার মানুষটার পাশে কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতো তখন। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না আমার কাছে। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করেছিল আমার? এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখছি যে সে তাকাচ্ছে আমার দিকে। কাচের গ্লাসটা খুলে দিলাম। ঝির ঝির বৃষ্টি এসে আমার মুখে পড়ছে। কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে বাংলা পুরনো গানটা বাজলো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আঁধার। জানো রুহি, এই গানটা পুরো আমার মনের কথা বলছে। যতটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এই দুনিয়াটা জান্নাত। আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না।
তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেই দিনে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেড়েই যাচ্ছে। সে আবারও বলল, রুহি, একটা জিনিস খেয়াল করেছো তুমি? তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি আজকে। তখনই তাকিয়ে দেখলাম, হ্যাঁ তো, সেও বেগুনি কালারে একটা শার্ট পরেছে, আর আমিও বেগুনি আর হলুদ একটা শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাত গাড়ি থামালো আর বলল, তুমি বসো, আমি আসছি 2 মিনিটের মধ্যে। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এলো, হাতে কতগুলো বেলি ফুল নিয়ে। আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পড়ো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখা যাবে। ফুলগুলো পরলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন নতুন দেখছে আমাকে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা রয়েছে। তার এই চাহনি দেখে মনে মনে বলছি, এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক আসে কিভাবে ইরাত?